আমরা যদি আগামী দিনে একটি ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট চাই, আমরা যদি গণতন্ত্র বিশ্বাস করি, তাহলে পিআর পদ্ধতির মাধ্যমে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা ছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা ইনসাফ চাই, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, আমরা অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ চাই, আমরা দুর্নীতি, সন্ত্রাস, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ, চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ চাই। এটি ছিল 5ই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, 5ই আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি একটি দলের কর্মীরা ব্যাপকভাবে চাঁদাবাজি, খুন, ধর্ষণ, লুটপাট এবং দুর্নীতির সাথে তারা সম্পৃক্ত হয়ে গিয়েছে। খুবই দুর্ভাগ্যজনক, যেখানে পাথর দিয়ে দলীয় কর্মীদেরকে চাঁদার দাবিতে নির্মমভাবে হত্যা করার মতো ঘটনা ঘটেছে। আমরা ইতিমধ্যে 1টি বছর পার করেছি, কিন্তু বাংলাদেশের মানুষ ক্ষতবিক্ষত, বিপর্যস্ত হয়ে উঠেছে আবার একটা রাজনৈতিক দলের ভূমিকার কারণে। এটি খুবই আমাদের জন্য দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। নতুন বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর আভ্যন্তরীণ সংস্কার প্রয়োজন ছিল, কিন্তু আমরা দেখছি না যারা নিজেদের বড় দল বলে দাবি করে তারা নিজেদের আভ্যন্তরীণ সংস্কারের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন, এমন কিছু আমরা দেখছি না। প্রয়োজন ছিল 1 বছরে খুনিদের বিচার, গণহত্যাকারীদের বিচার, কিন্তু খুনি এবং গণহত্যাকারী যারা, তাদের বিচারের উল্লেখযোগ্য তেমন কোনো অগ্রগতি নেই। শুরু হয়েছে কিন্তু অগ্রগতি। আমরা বলেছি নতুন বাংলাদেশ যদি বিনির্মাণ করতে হয়, অবশ্যই সংবিধানকে সংস্কার করতে হবে, নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে, নির্বাচন কমিশনকে স্বতন্ত্র একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে জাতীয় এবং স্থানীয় নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক করার জন্য তাদেরকে ক্যাপাবল হতে হবে। আমরা বলেছি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। আমরা এখনো বিশ্বাস করতে পারি না, এদেশের জনগণ মনে করে না যে নির্বাচন কমিশন এখন ভূমিকা পালন করছেন, সেই নির্বাচন কমিশনের পক্ষে কোন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ক্রেডিবল ফেয়ার ইলেকশন সম্ভব এদেশের জনগণের সে আস্থা আছে বলে মনে হয় না। নির্বাচন কমিশনের মুখে আমরা বিএনপির ভাষায় কথা বলতে শুরু। নির্বাচন কমিশন বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করতে চায়, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, আপনি নির্বাচন কমিশন কোন সংবিধানের আলোকে হয়েছে? যারা আপনাদেরকে নির্বাচন কমিশনে বসিয়েছেন তারা সংবিধানের কোন প্রচলিত আইনের ধারার মাধ্যমে কি তারা ক্ষমতায় বসেছেন? এদেশের 18 কোটি মানুষ ফ্যাসিস্ট অপশক্তিকে বিতাড়িত করে তারা নতুন বাংলাদেশ আনার পর তাদেরই আকাঙ্ক্ষা, আগ্রহ এবং অভিপ্রায়ের ভিত্তিতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছেন। আপনারা কোন সংবিধানের বলে নির্বাচন কমিশন দায়িত্ব নিয়েছে? আজকে আমরা দেখলাম একজন নির্বাচন কমিশনার বলছেন ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। আমি নির্বাচন কমিশনারকে এই জন্যই অভিনন্দন জানাই
যে আপনি এটি উপলব্ধি করেছেন, এটাই বাস্তব। দীর্ঘ 17.5 বছর জুড়ে যারা ক্ষমতার স্বাদ গ্রহণ করতে পারেনি, তারা চায় যেনতেনভাবে নির্বাচনে যাওয়ার জন্য তড়িঘড়ি করে নির্বাচনের একটা ডেট হোক, আর ছলে বলে কৌশলে সন্ত্রাস করে পরিস্থিতি ঘোলাটে করে আবারও তারা ক্ষমতায় এসে 17.5 বছরের ক্ষুধা মেটানোর জন্য তারা চক্রান্ত ষড়যন্ত্র করছে। প্রধান নির্বাচন কমিশনকে আমরা পরিষ্কার করে জানিয়ে দিয়েছি, আপনি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছেন, এটা একটা রুটিন ওয়ার্ক। এটা কেন করেছেন? নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে উদ্বেগ, যে উৎকণ্ঠা, যে সংশয় রয়েছে, আপনি এই রোড ম্যাপ ঘোষণার মধ্য দিয়ে এদেশের জনগণকে আস্থায় নিয়ে আসার একটা কৌশল হিসাবে এটি ঘোষণা দিয়েছেন। কিন্তু এদেশের জনগণ এত বোকা নয়, এদেশের জনগণ এত বোকা নয়। এদেশের জনগণ সজাগ এবং সচেতন। এদেশের জনগণ 24শে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে তারা জাগ্রত রয়েছে। যে কোনো চক্রান্ত এবং ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যে কোনো সময় তারা রাস্তায় নেমে আসবে, তারা প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত গণহত্যাকারী, খুনি, ফ্যাসিস্ট অপশক্তির বিচারের তেমন কোনো অগ্রগতি নেই। রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংস্কার করে জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়ার জন্য এখন পর্যন্ত সরকার রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আনতে পারেননি। এখনো আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে সম্পন্ন করা হবে? এদিকে ট্র্যাডিশনাল পদ্ধতিতে হবে, যেখানে 40% ভোট পেয়ে 100% মানুষের উপরে কর্তৃত্ব ফেলানোর যে সুযোগ ছিল এতদিন, সেই প্রক্রিয়া হবে, যেখানে কালো টাকা, সন্ত্রাস এবং ভোট ডাকাতি, টেন্ডারবাজি অর্থাৎ ভোট বাক্স ছিনতাই করার যে প্রতিযোগিতা ছিল, সেই প্রতিযোগিতার নির্বাচন হবে না, নির্বাচন হবে পিআর পদ্ধতিতে। যে পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে, পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয়, কালো টাকার ছড়াছড়ি বন্ধ হয়ে যাবে, ভোট বাক্স দখল করার প্রতিযোগিতা বন্ধ হবে, সন্ত্রাস করে নির্বাচনের ফলাফলকে নিজের পক্ষে নিয়ে আসার প্রতিযোগিতা কমে যাবে। পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয়, তাহলে 40% ভোট পেয়ে 100% মানুষের উপরে কর্তৃত্ব চলবে না। প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা সম্ভব হবে পিআর পদ্ধতির মাধ্যমে। পৃথিবীর 90টিরও অধিক রাষ্ট্রে পূর্ণাঙ্গ এবং আংশিকভাবে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হচ্ছে, এটি চলমান। আর 50টিরও অধিক রাষ্ট্রে পূর্ণাঙ্গ রূপে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হচ্ছে। আমরা যদি আগামী দিনে একটি ভারসাম্যপূর্ণ পার্লামেন্ট চাই, আমরা যদি গণতন্ত্র বিশ্বাস করি, তাহলে পিআর পদ্ধতির মাধ্যমে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। প্রধান নির্বাচন কমিশনার সাহেব, আপনি রোডম্যাপ দিয়েছেন, আপনি এখনো জানেন না নির্বাচন ট্র্যাডিশনাল পদ্ধতিতে হবে না নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হবে। আমরা রাষ্ট্র সংস্কার চাই, নির্বাচন ব্যবস্থা সংস্কার চাই, আমরা বিচার চাই, আমরা পিআর পদ্ধতির মাধ্যমে আগামী দিনে জাতীয় নির্বাচন চাই। এই জন্য রাষ্ট্র এবং সংবিধান সংশোধন সংস্কার করে আপনাকে জুলাই সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে
জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে। জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য তিনটি গুরুত্বপূর্ণ পদ্ধতি রয়েছে। এক, প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশন, অর্থাৎ প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে এটাকে আইনে রূপ দেওয়া যায়, আইনগত ভিত্তি দেওয়া যায়। দুই, গণভোটের মাধ্যমে এটিকে আইনে রূপ দেওয়া যায়। আপনারা গণভোটকে ভয় পান কেন? একটা বড় দল তারা গণভোট চায় না, অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান গণভোটের মাধ্যমে প্রেসিডেন্ট হয়েছিলেন, অথচ তারা এখন গণভোট চায় না। গণভোটকে ভয় করেন কেন? জুলাই ঘোষণাপত্র সংশোধন করবেন, জুলাই সনদে স্বাক্ষর করার পর এটা আইনগত ভিত্তি নিশ্চিত আপনাদের করতে হবে। আইনগত ভিত্তি নিশ্চিত করবে যেন ভাবে একটা জাতীয় নির্বাচন হবে যেটি সুষ্ঠু হবে না, গ্রহণযোগ্য হবে না, ফেয়ার হবে না, অংশগ্রহণমূলক হবে না, যেটি জনআকাঙ্ক্ষা পূরণ করবে না, এমন কোন নির্বাচনের মাধ্যমে আগামী দিনে যে সরকার গঠিত হবে, যে পার্লামেন্ট গঠিত হবে, সেই পার্লামেন্টের হাতে যদি আপনারা জুলাই সনদের আইনগত ভিত্তি ছেড়ে দেন, তাহলে এটি হবে অন্তর্বর্তীকালীন সরকারের আত্মহত্যার সামিল। এটি হবে গোটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা। এটি হবে শহীদ এবং আহতদের, জুলাই যোদ্ধাদের রক্তের সাথে বেইমানি। এদেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের এই ধরনের কোন পদক্ষেপকেই এদেশের জনগণ বরদাস্ত করবেন না। প্রিয় ভাইরা আমার, এই যে তরুণ সমাজ যেমনি ভাবে জীবন দিয়ে নতুন বাংলাদেশ এনেছে, আগামী দিনে তরুণ সমাজ নেতৃত্ব দেবে। এদেশের অভিজ্ঞতা সম্পন্ন মুরব্বী, নারী, শ্রমিক, কৃষক, ভিন্ন ধর্মাবলম্বী সবাই মিলে আগামী দিনে দাঁড়িপাল্লার পক্ষে একটা গণজোয়ার তৈরির জন্য আমরা ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, নেতৃত্বের জন্য কোরবান। আগামী দিনে যদি বাংলাদেশের নেতৃত্ব দিতে হয়, যদি পার্লামেন্টে সরকার গঠনের 6 সদস্য পেতে হয়, তাহলে জামায়াত ইসলামী 300 আসনে নির্বাচনের ঘোষণা দিয়েছে। অন্যান্য ইসলামী দল, চরমনাই এবং গুরুত্বপূর্ণ ইসলামী দল যেগুলো রয়েছে, পাশাপাশি দেশপ্রেমিক রাজনৈতিক দল যারা রয়েছে, তাদের সাথে আলাপ আলোচনা করে সমঝোতার ভিত্তিতে গোটা বাংলাদেশে একটা ইতিবাচক পরিস্থিতি তৈরির জন্য, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, ন্যায় এবং ইনসাফের বসবাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী দিনে আমরা সরকার গঠনের স্বপ্ন নিয়ে কাজ করছি। প্রিয় ভাইরা, সুতরাং আপনাদেরকে আস্থার সাথে, সাহসিকতার সাথে, সময়, শ্রম, মেধা, প্রতিভাকে আপনাদের কাজে লাগাতে হবে। পাশাপাশি 54 বছরে সবচেয়ে ভালো সময় জামায়াত ইসলামের সামনে, 54 বছরে সবচেয়ে ইতিবাচক সময় জনগণের সামনে, 54 বছরে আমরা সবচেয়ে বেশি জনগণের আস্থা এবং ভালোবাসার জায়গায় আছি। সুতরাং আগামী দিনে আমাদের অর্থ এবং সম্পদের সর্বোচ্চ কোরবানির মধ্য দিয়ে আমরা আগামী দিনে দেশ এবং জাতিকে নেতৃত্ব দেওয়ার খাদেম হিসাবে আমরা জনগণের কাছে নিজেদের অবস্থানকে আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ।